দেখেন এই সিজনে বার্সেলোনার মোটামুটি অনেকগুলো সমস্যা রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে ওই প্রত্যেকটা সমস্যাই অ্যাথলেটিকো মাদ্রিদ বেশ ভালোভাবেই এক্সপোজ করেছে। নকআউট ফুটবলের এটাই সৌন্দর্য আসলে, যে টুর্নামেন্ট যতই এগোতে থাকে আপনি তত বেশি যদি পারফেক্ট না হন তাহলে দেখা যাবে যে সামান্য স্কোয়াডের একটু দুর্বলতার কারণে বা ট্যাকটিক্সের একটু দুর্বলতার কারণে আপনাকে পিছিয়ে পড়তে হয়। এবং ঠিক সেই কারণেই বার্সেলোনা ফার্স্ট লেগে পিছিয়ে পড়লো অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে। সেই সমস্যাগুলো কি কি? আমরা সবাই জানি যে বার্সেলোনাতে ইনিগো মার্টিনেজ যাওয়ার পরে এমন একজন ডিফেন্ডার নাই যে ডিফেন্ডার কিনা পুরা ব্যাকলাইনকে লিড করতে পারে এবং যার কিনা ডি বক্সের মধ্যে বক্স ডিফেন্ডিং অনেক ভালো, যে কিনা পাও কুবার্সিকে লিড দিতে পারে, যে কিনা পাও কুবার্সির কাছ থেকে এক্সট্রা ডিফেন্সিভ বার্ডেনটা নিয়ে নিতে পারে এবং পাও কুবার্সিকে সাহায্য করতে পারে তার ন্যাচারাল পাসিং গেমটা খেলার জন্য। এরকম ডিফেন্ডার বার্সেলোনার এই সিজনে নাই। সো এটা অ্যাথলেটিকো মাদ্রিদ এক্সপোজ করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলে গিয়ে বার্সেলোনার মিডফিল্ডে পেদ্রির পাশে এমনও কোনো মিডফিল্ডার নাই এই সিজনে যে মিডফিল্ডারটা পেদ্রিকে ডিফেন্সিভ সিকিউরিটি দিতে পারে। আপনারা দেখবেন যে এই সিজনে পেদ্রি তো অসাধারণ মিডফিল্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অন দ্য বল হি ইজ প্রবাবলি দ্য বেস্ট মিডফিল্ডার ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। কিন্তু পেদ্রির মতো একজন মিডফিল্ডারের কাছ থেকে আমরা অন দ্য বল ব্রিলিয়ান্সি দেখতে চাই। কিন্তু বার্সেলোনার মিডফিল্ড এবং বার্সেলোনার স্ট্রাকচারের এমন বাজে অবস্থা, অফ দ্য বল সিচুয়েশনের এমন বাজে অবস্থা যে পেদ্রিকে অন দ্য বল ব্রিলিয়ান্স দেখানোর পাশাপাশি অফ দ্য বল প্রচণ্ড খাটতে হয়, তাকে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হয়, তাকে অনেক গ্রাউন্ড কভার করতে হয়, তাকে মোটামুটি দুজন মিডফিল্ডারের ডিফেন্সিভ কাজ একাই সামলাইতে হয়। যে কারণে কখনো কখনো দেখা যায় যে তিনি হাঁপায় যায়, তিনি ইনজুরিতে পড়েন, তিনি ঠিকমতো অন দ্য বল তার দায়িত্ব পালন করতে পারেন না, তিনি কখনো কখনো মাঠের বাইরে থাকেন। এরকম সমস্যা হয় এই সিজনেও কিন্তু আমরা দেখেছি। সো ওই সমস্যাটাও অ্যাথলেটিকো মাদ্রিদ এক্সপোজ করেছে যে বার্সেলোনার মিডফিল্ডকে ক্রাউডেড করে দিয়ে পেদ্রির কাজ আরও বাড়ায় দেওয়া, এই সমস্যাটা হয়েছে। অ্যান্ড নাম্বার থ্রি, আনাদার প্রবলেম হ্যাজ বিন বার্সেলোনার ফরওয়ার্ড লাইনে রাফিনিয়া যখন ফিট না থাকেন, লেভানডস্কি যখন ফিট না থাকেন, তখন লামিন ইয়ামালের সঙ্গে একই ওয়েভলেন্থে বার্সেলোনার আক্রমণ ভাগের দায়িত্ব সামলাতে পারেন এমন কোনো ওয়ার্ল্ড ক্লাস ফরওয়ার্ড নাই। রবার্ট লেভানডস্কি হ্যাজ বিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারও বয়স হয়ে গিয়েছে, তিনিও কিন্তু এখন আর প্রত্যেকটা ম্যাচে ওরকম ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দেখাতে পারেন না, যেটা কিনা আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেন্স্টে ম্যাচে দেখলাম। মার্কাস র্যাশফোর্ড ইজ মার্কাস র্যাশফোর্ড। তিনি যত ভালোই খেলুক না কেন তার একটা একটা সর্বোচ্চ লেভেল আছে, যে লেভেলটা উনি কখনো ক্রস করতে পারেন না। অফ দ্য বল সিচুয়েশনে তিনি কখনোই দলকে সাহায্য করতে পারেন না। অন দ্য বল তিনি কখনো কখনো মোমেন্টস অফ ব্রিলিয়ান্স দেখাতে প্রস্তুত, অ্যাথলেটিকোর এগেন্স্টও দেখিয়েছেন, কিন্তু এটার বাইরে লামিন ইয়ামালকে সাহায্য করার জন্য আউটল্যান্ডিশ কোনো কিছু করার সামর্থ্য তার নাই। সো লামিন ইয়ামালের মতো ট্যালেন্টেড বা লামিন ইয়ামালের মতো ওয়ার্ল্ড ক্লাস একজন ফরওয়ার্ডের অনেক বেশি দরকার যখন রাফিনিয়া এবং লেভানডস্কি ফর্মে থাকেন না বা সুস্থ থাকেন না। রাফিনিয়াও এই ম্যাচে সুস্থ ছিলেন না দেখে খেলতে পারেননি, তবে তিনি যখন সুস্থ থেকেছেন গত সিজনের মতো ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স কিন্তু তিনিও দেখাতে পারছেন না। সো এই সিজনের সমস্যাটা যেটা হয়েছে, এই ফরওয়ার্ড লাইনের দায়িত্ব লামিন ইয়ামালের উপরে অনেক বেশি পড়ে গিয়েছে, ঠিক যেমনটা মিডফিল্ডের দায়িত্ব পেদ্রির উপর অনেক বেশি পড়ে গিয়েছে। সো এই সমস্যাটাও কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ এক্সপোজ করেছে। কিভাবে এক্সপোজ করেছে? সেটা সম্ভব হয়েছে হুইলিয়ান আলভারেজ এবং আতোয়ান গ্রিজমান, দুজন ফরওয়ার্ড যিনি কিনা ম্যাচের একাদশে ছিলেন শুরু থেকেই, তাদের অসাধারণ মুভমেন্টের মাধ্যমে। তারা দুজনের কেউই কিন্তু উপরে স্ট্রিক্ট থাকছিলেন না, তারা দুজনেই নিচে নেমে আসছিলেন এবং বার্সেলোনার ডিফেন্ডারদেরকে একটা ডাইলেমার মধ্যে ফেলছিলেন যে আলভারেজ এবং গ্রিজমানকে ফলো করবেন নাকি করবেন না। যদিও বার্সেলোনার ডিফেন্ডাররা যথারীতি একটা হাই লাইন মেনটেন করে গিয়েছিলেন, এখন বার্সেলোনার ডিফেন্সের হাই লাইনের পেছন থেকে ক্রিয়েট করে ডিফেন্সের পেছনের জায়গাটা যেন কোনো সতীর্থ এক্সপ্লয়েট করতে পারে, ওইটার জন্য গ্রিজম্যান এবং আলভারেজ দুজনই পেছনে চলে যাচ্ছিলেন এবং অফ দ্য বল সিচুয়েশনে অনেক সময় দেখা যাচ্ছিল যে ফরমেশনটা এরকম 4-5-1 বা 5-4-1 এরকম করার চেষ্টা করছিলেন, যেখানে কখনো কখনো গ্রিজম্যান নেমে গিয়ে ডিফেন্সিভলি বাম দিকে লুকমান বা ডান দিকে সিমিওনেকে সাহায্য করছিলেন। একই কাজ করছিলেন হুলিয়ান আলভারেজ, তিনিও কখনো কখনো গ্রিজম্যানকে উপরে রেখে নিচে লুকমান এবং সিমিওনেকে ডান দিকে বা বাম দিকে সাহায্য করছিলেন ডিফেন্সিভলি দলকে সলিডিটি দেওয়ার জন্য। আবার কখনো কখনো দুজনই কিন্তু এভাবে নেমে যাচ্ছিলেন। এভাবে নেমে যাওয়ার কারণে যে জিনিসটা হয়েছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ বুঝতে পেরেছে যে বার্সেলোনার 2-3টা খেলোয়াড়ই রয়েছে যাদেরকে প্রপারলি আটকে রাখতে পারলে এই ম্যাচ থেকে ফলাফল বের করা সম্ভব। এই 2-3টা খেলোয়াড়কে আমরা খুবই ভালো মতো সবাই জানি। নাম্বার 1 ইজ লামিন ইয়ামাল অ্যান্ড নাম্বার 2 ইজ পেদ্রি। এখন লামিন ইয়ামালকে আটকানোর জন্য অ্যাথলেটিকো মাদ্রিদ বাম দিকের অ্যাক্সেসটাকে একদম চেষ্টা করেছিল ডিফেন্সিভলি অনেক বেশি সলিড রাখার। সেই অ্যাক্সেসটাতে ছিলেন আদামোলা লুকমান লেফট উইঙ্গার বা লেফট মিডফিল্ডার এবং লেফট ব্যাক মাতেও রুগেরি। স্পেশালি মাতেও রুগেরি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। এই সিজনে বিভিন্ন ম্যাচে তাকে নিয়ে সমালোচনা হয়েছে ঠিকই, কিন্তু এরকম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাতেও রুগেরি লামিন ইয়ামালকে দুর্দান্তভাবে আটকে রাখতে
সক্ষম হয়েছেন। আমি একবারও বলছি না যে লামিন ইয়ামাল এই ম্যাচে বাজে খেলেছেন, একেবারেই না। লামিন ইয়ামালই বরং বার্সেলোনার অ্যাটাকের অন্যতম স্পার্ক ছিলেন। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে লামিন ইয়ামাল কিন্তু কোনো গোলও করতে পারেন নাই, অ্যাসিস্টও করতে পারেন নাই। এই যে করতে পারেননি, এরকম সংখ্যাতত্ত্বের দিক থেকে যে ডিরেক্টলি ইম্প্যাক্ট রাখতে পারেননি, সেটার পেছনে মেইন কারণ ছিল মাতেও রুগেরির দুর্দান্ত পারফরমেন্স এই সকল জোনগুলোতে, এবং তাকে সাহায্য করছিলেন লুকমান। অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে লামিন ইয়ামালের কানেকশনটা ডিসরাপ্ট করছিল। একই জিনিসটা কিন্তু আমরা দেখছিলাম ডান দিকে আরেকটা খেলোয়াড়কেও কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ এভাবে আলাদা করার চেষ্টা করেছে, যাতে সেই খেলোয়াড়টার সঙ্গে লামিন ইয়ামালের কোনো কম্বিনেশন না হয়। যদি কম্বিনেশন হইতো কোনোভাবে, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ সেখানেই শেষ হয়ে যেত, অ্যান্ড দ্যাট প্লেয়ার ইজ পেদ্রি। যথারীতি 4-2-3-1 ফরমেশনেই বার্সেলোনা খেলেছে। তাদের পায়ে যখন বল ছিল, এরকম ভালো রকম একটা হাই লাইন মেনটেন করে গিয়েছে তারা এভাবে। পেদ্রি লেফটে ছিলেন দুজন মিডফিল্ডারের মধ্যে, এবং এই ম্যাচেও আমরা যে জিনিসটা দেখেছি যে ফরওয়ার্ডরা যখন এভাবে উঠে যাচ্ছিলেন এবং মিডফিল্ডের জায়গাগুলো যখন ফাঁকা হয়ে যাচ্ছিল, তখন ডিফেন্সিভলি এরিক গার্সিয়া যে পেদ্রিকে খুব বেশি সাহায্য করছিলেন, ব্যাপারটা সেরকম নয়। এই সিজনে আমরা দেখেছি যে ফ্র্যাঙ্কি ডিয়ং থাকুক বা গার্সিয়া থাকুক বা বার্নাল থাকুক বা কাসাদো থাকুক, যেই থাকুক না কেন, গ্রাউন্ড কাভারেজের দিক দিয়ে পেদ্রিকে অনেক বেশি খাটতে হয়। পেদ্রির পায়ে যখন বল থাকে তখন পেদ্রি সুলভ কাজকর্ম করতে হয় তাকে, আর তার পায়ে যখন বল না থাকে তখন এনগোলো কান্তের মতো গ্রাউন্ড কাভারেজ দিতে হয় তাকে, যেটা কিনা তার জন্য অনেক বেশি দায়িত্ব। এই জোনগুলোতে পেদ্রিকে একদম কোয়াইট করে রেখেছিলেন মার্কোস ইয়োরেন্তে বেসিক্যালি ইনশিওর করেছেন যে পেদ্রির কাছে যেন সেরকম বার্সেলোনার অন্যান্য খেলোয়াড়েরা কানেকশন করতে না পারেন, স্পেশালি লামিন ইয়ামাল। সো ওইটার কারণে কিন্তু পেদ্রি ফার্স্ট হাফে অত বেশি সাহায্য করতে পারেনি, এবং বিল্ড আপে যে লেভেলের এক্সপেক্টেড সাহায্য বার্সেলোনা চেয়েছিল হয়তো সেরকম করতে পারেনি। সো যে কারণে যেটা হয়েছে যে হাইলাইন ডিফেন্সে পাও কুবার্সিকে আরও বেশি দায়িত্ব নিতে হয়েছে ইন টার্মস অফ বিল্ড আপ। কুবার্সি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামনে বেশি চলে এসে পেদ্রিকে হয়তো বা সাহায্য করতে চাচ্ছিলেন, যে সাহায্যটা হয়তো বা কুবার্সির ডিফেন্সিভ পার্টনারের করার কথা ছিল, যেই ডিফেন্সিভ পার্টনারটা যদি ধরেন একটা প্রপার বক্স ডিফেন্ডার থাকতো। সো বার্সেলোনার বক্স ডিফেন্ডার নাই, জেরার্ড মার্টিনো সেভাবে সাহায্য করতে পারেনি দেখে কুবার্সি সামনে চলে আসছিলেন, এবং পেছনে জায়গা যখন ফাঁকা হয়ে যাচ্ছিল, ওই ফাঁকা জায়গার দিকে উদ্দেশ্য করে আন্তোয়ান গ্রিজমান তার পিন পয়েন্ট ভিশনের মাধ্যমে বল বারবার পাঠিয়ে দিচ্ছিলেন, এবং গিলিয়ানো সিমিওনে বারবার তার ডিরেক্ট রানিংয়ের মাধ্যমে এসব স্পেসগুলো এক্সপ্লয়েট করার চেষ্টা করছিলেন। এবং এসব স্পেস এক্সপ্লয়েট করতে গিয়ে গিলিয়ানো যখন ঢুকে যাচ্ছিলেন, এমনই একটা সিচুয়েশনে কুবার্সি ট্র্যাক ব্যাক করতে গিয়ে একটা ভুলে ফাউল করে বসেন, এবং সেটাই কিন্তু বার্সেলোনাকে অনেক বড় একটা সমস্যা দেয়, যে কারণে পাও কুবার্সি একটা লাল কার্ড খান। লেভানডস্কিকেও অসাধারণভাবে কোয়াইট রেখেছিল, স্পেশালি রবিন লেনরমান্ড। এই ম্যাচে লেনরমান্ড ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। দ্য ওয়ে হি শাট ডাউন রবার্ট লেভানডস্কি ওয়াজ ভেরি 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 গুড। র্যাশফোর্ড কখনো কখনো তার গ্লিমস অফ ব্রিলিয়েন্স দেখিয়েছেন, কিন্তু সেটা বার্সেলোনাকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। এই সমস্যাগুলোই বেসিক্যালি বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে। সেকেন্ড লেগে প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা 2-3টা গোল দিয়ে আসতে পারে কিনা দেখার আগ্রহ থাকবে।